নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটি নতুন ভয়ের গল্পে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়, তাই আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ডাইনি বউ। তবে বিশেষভাবে মনে রাখবেন, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বিনোদনের জন্য নির্মিত, তাই দয়া করে কেউ গল্পটার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজবেন না। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ণ। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে ডাইনি বউ। গ্রামটার নাম মধুপুর, একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামটা খুব ছোট হলেও গ্রামের প্রকৃতি যেন এখানে একটু অদ্ভুত ছিল। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই সেখানে রাত নামলেই চারপাশ যেন কুয়াশার চাদরে ঢেকে যেত। এই গ্রামেরই শেষ প্রান্তে ছিল এক বুড়ির কুঁড়ে ঘর। সেখানে থাকতো এক বৃদ্ধা। তার তিনকুলে কেউ ছিল না, শুধুমাত্র কৃষ্ণা ছাড়া। তার স্বামী আর সন্তান বহু বছর আগে কোনো এক অজানা অদ্ভুত রোগে মারা গেছে। তারপর থেকে গ্রামের মোড়ল বুড়িকে এক ঘরে করে দিয়েছে। কৃষ্ণাই তার একমাত্র সঙ্গী। বাড়ির উঠোনে বাঁধা থাকত কৃষ্ণা। রোজ সকালবেলায় বুড়ি ওকে নিয়ে চড়াতে যেত বাড়ির পাশের মাঠে। ফিরে এসে তাকে উঠোনের সামনে বেঁধে রাখত। ধবধবে সাদা গরুটাকে নিয়ে গ্রামবাসীদের মনে কৌতূহলের শেষ ছিল না, কারণ কৃষ্ণার বয়স কখনো বাড়ে না। বয়স যেন তার কাছে এসে থমকে গেছে। কিন্তু এই রহস্যের কিনারা করার মতো সাহস গ্রামের কেউ দেখায় না, কারণ মাঝে মাঝেই নাকি রাত্রিবেলা ওই বুড়ির বাড়ি থেকে কিছু অদ্ভুত গোঙানির আওয়াজ শোনা যায়। আর সেই গোঙানিটা কোনো অল্প বয়সী মেয়ের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়িতে বুড়ি ছাড়া কোনো মানুষ থাকে না। অন্তত গ্রামের কেউ তাকে কোনোদিনও দেখেনি। ভয়ে গ্রামের কেউ ওই বুড়ির বাড়ির ধারের কাছে পর্যন্ত ঘেঁষে না। সবাই তাকে পাগলি বুড়ি বলেই চিনত। এই পাগলি বুড়ি কিন্তু প্রথম থেকে এই গ্রামে থাকতো না। কোথা থেকে যে এই গ্রামে এসেছিল তাও কেউ জানে না। গ্রামের বৃদ্ধদের মুখে শোনা যায় সেই সময় নাকি বুড়ির বয়স ছিল এই 24-25। গায়ের রং ছিল যেন একেবারে দুধে আলতা, কোমর পর্যন্ত লম্বা ঘন কালো কেশ। সেই সময় গ্রামের অনেক পুরুষেরই নাকি তাকে বেশ মনে ধরেছিল। নতুন বিয়ে করে এসেছিল, তার স্বামী ছিল, তারপর একটি ছোট্ট মেয়ে হয় এবং তারা একসাথেই এই বাড়িতে থাকতে শুরু করে। গ্রামের কারোর সাথেই খুব একটা কথাবার্তা বলতো না, নিজেদের মতোই থাকতো। এভাবে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পর হঠাৎই গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমার রাতে গ্রাম থেকে একটি করে বাচ্চা উধাও হয়ে যেতে থাকে। বিষয়টা নিয়ে তদন্ত হলেও তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। তখন অনেকেরই সন্দেহ হয়েছিল ওই পাগলি বুড়ির পরিবারের উপর, কারণ তারা আসার পর থেকেই গ্রামে এই ঘটনাগুলো শুরু হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাদের কোনো শাস্তিও হয়নি। তবে মাস কয়েক পরে এই ঘটনাটা বন্ধ হয়ে যায়, তাই তাদের উপর সন্দেহ করাও সবাই বন্ধ করে দেয়। কিন্তু আরও একটা বিষয় একটু অদ্ভুত ছিল। বছরখানেক কাটতে না কাটতেই তাদের এক সন্তান হয়েছিল, এবং সেই সন্তান একটু বড় হতেই তাকে আর দেখা যায়নি। সন্দেহ হওয়াতে গ্রামের 2-1 বুড়িকে জিজ্ঞেস করেছিল তার কথা। তখন এই বুড়ি যুবতী সে ঢং দেখিয়ে বলেছিল যে তার সন্তান নাকি মামার বাড়িতে গেছে, সেখানেই মামির কাছে আছে। ওর মামি নাকি ওকে বড্ড ভালোবাসে। তাদের সন্তান হয় না, তাই ওকে নিজের সন্তানের মতোই দেখে। কিন্তু এভাবেই কেটে গিয়েছিল প্রায় কয়েকটা বছর। সেই বাচ্চা মেয়েটি আর কোনোদিন ফিরে আসেনি এই গ্রামে। তখন বুড়ি বলেছিল যে তার মেয়ে নাকি মামার বাড়িতেই কোনো এক অজানা রোগে মারা গেছে। অবশ্য কথাটা শুনে অনেকেই অবাক হয়েছিল,
আর এর কিছুদিন পরেই নাকি একদিন হঠাৎই বুড়ির স্বামী রক্ত বমি করতে করতে মারা যায়। কিন্তু অনেকে বলে যে সে নাকি মারা যাওয়ার আগের দিনও সুস্থ ছিল, তারা নাকি তাকে পথে দেখেছে পর্যন্ত। তাহলে হঠাৎ একদিনের অসুস্থতায় সে কিভাবে মারা গেল? আর এই ঘটনার পর থেকে গ্রামের মোড়ল বুড়িকে এক ঘরে করে দিয়েছেন। বুড়ির একটা গরু ছিল, যেটা তারা এখানে এসে কিনেছিল। তারপর থেকে বুড়ি তার সেই গরুকে নিয়ে এই বাড়িতেই থেকে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গরুটা এত বছর ধরে বেঁচে আছে। আর শুধু তাই নয়, তাকে ঠিক যেমনটা আনা হয়েছিল তেমনটাই আছে আজও। একটুও বয়স বাড়েনি তার। ওই গ্রামেরই এক মাতাল নেশাখোর যুবক মহাদেব। সারাদিন সে মদ খেয়ে গ্রামের পথে ঘাটে যেখানে সেখানে পড়ে থাকত। মানুষের সঙ্গে তর্ক করা ছিল তার একটা অত্যন্ত খারাপ স্বভাব। একদিন নেশাগ্রস্ত অবস্থায় সে গ্রামের কিছু মানুষের সাথে তর্ক জুড়ে দেয়। আর ঠিক সেই সময় গ্রামেরই এক যুবক শশধর মনে মনে সিদ্ধান্ত নেয় যে আজ মহাদেবকে সে উচিত শিক্ষা দেবে। শশধর বলে, দেখ মহাদেব, তুই যদি একটা কাজ করতে পারিস তবে তোর কথা আমরা সবাই মেনে নেব। মহাদেব বলে, হ্যাঁ হ্যাঁ বল না, কি করতে হবে আমাকে? যা বলবি আমি তাই করে দেবো। হ্যাঁ, তুই শুধু আমাকে একটিবার বল। হ্যাঁ, আরে তোকে ওই পাগলি বুড়ির বাড়ির গরুটাকে চুরি করে আনতে হবে। শশধরের এমন কথায় বাকিরা বেশ অবাক হয়ে যায়। একজন বলে, আরে শশধর, তুমি কি বলছো? তুমি মহাদেবকে ওই পাগলি বুড়ির বাড়িতে যেতে বলছো? হ্যাঁ, জানো না ভয়ে আমরা ওই বাড়ির ধারের কাছে কেউ যাই না, আর তুমি কিনা মহাদেবকে ওই বাড়িতেই। আমি যাবো, আমি গিয়ে ওই বুড়ির গরুকে চুরি করে নিয়ে আসবো। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কালি আমি গরুটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি বলে দিলুম সবাইকে। প্রথমে সবাই একটু থতমত খেয়ে গেলেও পরে ভাবে যে মহাদেব এখন নেশার ঘরে হয়তো ভুলভাল বকছে। নেশাটা কেটে গেলেই এসব কথা ভুলে যাবে। তাই কেউ আর বেশি কথা বাড়ায় না, যে যার মতো ফিরে যায়। কিন্তু সবাই যেটা ভেবেছিল সেটা কিন্তু হলো না। পরের দিন মাঝরাতে মহাদেব নিজেকে কালো চাদরে ঢেকে চুপি চুপি পাগলি বুড়ির বাড়িতে ঢুকল। প্রথমে জানলা দিয়ে উঁকি মেরে দেখল ঘরের ভেতরটা একেবারে অন্ধকার। মনে মনে ভাবল যে নিশ্চয়ই বুড়ি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এমনিতেই শীতের রাত, গ্রামের সবাই একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় গরুর ডাক শুনতে পাওয়া গেল। মহাদেব ফিরে তাকাল। উঠোনের মাঝখানে গরুটা বাঁধা আছে। গরুটাকে দেখে মহাদেবের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। ভাবল গ্রামের সবাই এখন ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে গরুটাকে নিয়ে পালিয়ে গেলে কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। এই ভেবে মহাদেব গরুটার দিকে এগিয়ে গেল। তারপর চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে দিল। না, ধারের কাছে কেউ নেই। সে কৃষ্ণার গলার বাঁধনটা খুলে যেই না দড়িতে টান দিতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মহাদেব শুনতে পেল নারী কণ্ঠ করুণ স্বরে বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তোমার সঙ্গে যেতে চাই না। মহাদেব একটু ঘাবড়ে গেল। কোথা থেকে আসছে এই নারী কণ্ঠ? আশেপাশে তো কেউ নেই। তবে পরক্ষণেই আবার সেই নারী কণ্ঠ বলে উঠল, আমি কিছুতেই তোমার সাথে যাব না, আমাকে ছেড়ে দাও। মা জানতে পারলে কিন্তু তোমার খুব বড় বিপদ হবে। তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। মহাদেব এবার একটু ভয় পেয়ে গেল।
কে বলছে কথাগুলো আর কোথা থেকেই বা বলছে? পর মুহূর্তেই তার মনে হলো সেই নারী কণ্ঠের কথাগুলো ভেসে আসছে যেন তার সামনে দাঁড়িয়ে থাকা ওই গরুটার ভেতর থেকে। কৃষ্ণার ভেতর থেকে যেন কোনো নারী কণ্ঠ এই কথাগুলো বলছে। মহাদেব প্রচণ্ড ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে 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 তুমি? হ্যাঁ কে? আর প্রায় সঙ্গে সঙ্গে গরুটার ভেতর থেকে উত্তর এলো, আমি কৃষ্ণা। হ্যাঁ? কিন্তু কিন্তু তুমি তো একটা গরু, তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? পারি, আমি সব পারি, কিন্তু তুমি আমাকে চুরি করতে এসেছো এ কথা যদি মা জানতে পারে তাহলে কিন্তু তোমার ঘোর বিপদ। যদি বাঁচতে চাও তবে পালাও, শিগগিরই এখান থেকে পালাও। কৃষ্ণার কথা শুনে যেই না মহাদেব পিছন ঘুরে পালাতে যাবে, দেখল সেই বুড়ি পাগলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও মহাদেব স্পষ্ট দেখল বুড়ির চোখ দুটো যেন জল জল করছে। মহাদেব ভয়ে দুপা পিছিয়ে গেল। এবার পাগলি বুড়ি একটা বিকট হাড় কাঁপানো হাসি হাসতে লাগলো, আর সেই হাসি শুনে মহাদেব ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিরে, আমার কৃষ্ণাকে নিয়ে যেতে এসেছিস? তাহলে নিয়ে যা, এমন ভয় পাচ্ছিস কেন? আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমি আর কোনোদিনও এমন কাজ করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আচ্ছা বেশ, দিলাম তোকে ক্ষমা করে। যা, শিগগিরই এখান থেকে পালা। মহাদেব দৌড়ে পালাতে গেল, কিন্তু পারল না। মনে হচ্ছে ওর পা দুটো যেন কেউ শক্ত করে বেঁধে রেখেছে। মহাদেব আবার চেষ্টা করল, কিন্তু এবারও মুখ থুবড়ে পড়ল বুড়ির পায়ের কাছে। মহাদেবের এই অবস্থা দেখে বুড়ি আবারও হেসে উঠল। কিরে, পড়ে গেলি কেন? যা, পালা। মহাদেব কোনো রকমে উঠে দাঁড়ালো, তারপর কাঁদতে কাঁদতে বলল, বুড়িমা, বুড়িমা, আমি 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 তোমার পায়ে পড়ি, দয়া করো, আমাকে ছেড়ে দাও। আমি আমি আর কোনোদিনও এখানে আসবো না, আমি আর কোনোদিনও এখানে আসবো না। দয়া আমি তোকে করতে পারি যদি তুই আমার একটা উপকার করিস। কি উপকার বুড়িমা? আমাকে বলো, আমি আমি নিশ্চয়ই করবো। দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরো না। এই যে গরুটা দেখছিস, ও আমার খুব প্রিয়। ও আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যায় না। আজ থেকে তুইও আমার খুব প্রিয় হবি। মানে? তুই আমার কৃষ্ণাকে চুরি করতে এসেছিলি। তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। তোর জন্যই তো আমি একদিন অপেক্ষা করে বসে আছি। আজ আমার কৃষ্ণার মুক্তি। আজ থেকে আমার কৃষ্ণা মুক্ত, মুক্ত। বলেই সে আকাশ বাতাস কাঁপিয়ে বিকট হাসিতে ফেটে পড়ল। মহাদেব বুঝতে পারছিল না যে ওর সামনে ঠিক কি ঘটছে। আর পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটল সেটার জন্য মহাদেব কোনোভাবেই প্রস্তুত ছিল না। বুড়ি মহাদেবের দিকে এগিয়ে গেল। মহাদেব পেছন সরতে চেষ্টা করল, কিন্তু পারল না। বুড়ি মহাদেবের সামনে এসে ওর মাথায় নিজের হাত রাখল আর বিড় বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো।
এ কি? মহাদেব দেখল ওর শরীরটা ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা একটা গরুর শরীরে। মহাদেব চিৎকার করতে লাগলো, কিন্তু মহাদেবের সেই বুক ফাটা আর্তনাদ কারোর কানে প্রবেশ করলো না। আর করবেই বা কি করে? আশেপাশে তো কোনো জনবসতি নেই, চারিদিকে ধু ধু ফাঁকা মাঠ। জনবসতি এখান থেকে অনেকটাই দূরে। দেখতে দেখতে মহাদেবের শরীরটা একটা সম্পূর্ণ গরুতে পরিণত হলো। বুড়ি একটা মোটা দড়ি দিয়ে ওকে উঠোনে বেঁধে রাখলো। পরের দিন থেকে মহাদেব নিখোঁজ। সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও ওকে কোথাও পাওয়া গেল না। সেদিন যাদের সঙ্গে মহাদেব তর্ক করেছিল তারাই বলাবলি করতে লাগলো মহাদেব নিশ্চয়ই ওই পাগলি বুড়ির বাড়িতে গিয়েছিল, আর সেখানেই ওর কিছু একটা ঘটেছে। যে ছেলেটা মহাদেবকে এই কাজ করতে বলেছিল সে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। অনেকেই তাকে দোষারোপ করতে লাগলো, কিন্তু কি বার করার আছে তার? আসলে সে মন থেকে এটা বলতে চায়নি, কিন্তু রোজ রোজ ওই মাতাল নেশাখোর মহাদেব ওর সাথে কারণে অকারণে তর্ক করত, খারাপ ব্যবহার করত। তাই সে মুখ ফসকে ওই ঝুঁকিপূর্ণ কথাটা মহাদেবকে বলে ফেলেছিল, বিশেষ করে ওকে রাগানোর জন্য। কিন্তু ও কোনোভাবেই বুঝতে পারেনি যে মহাদেব তার এই কথাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেবে। গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল যে তারা দল বেঁধে পাগলি বুড়ির বাড়িতে যাবে। সেখানে গিয়েই আসল কথাটা তারা জানতে পারবে। সেই মতো গ্রামের 5-6 জন মিলে বুড়ির বাড়িতে গেল। তারা দেখল বুড়ি বাড়ির দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। যুবকদের মধ্যে থেকে একজন বলল, এই যে বুড়ি, মহাদেব কোথায়? যুবকের ডাকে বুড়ির যেন ঘোর কাটল। সে একগাল হেসে বলল, কোন মহাদেব বাবা? আমি তো কোনো মহাদেবকে চিনি নে। একজন রেগে গিয়ে বলল, তাই বুড়ি, একদম নাটক করবে না, সত্যি করে বলো আমাদের মহাদেব কোথায়? এই রবিন, এই দেখ দেখ, এটা কি? সুদেবের ডাকে সবাই পিছন ফিরে দেখল বুড়ির উঠোনে বেঁধে রাখা গরুটার সামনে ও যেন দাঁড়িয়ে কিছু একটা দেখছে। ওরা সুদেবের কাছে এগিয়ে গেল। রবিন বলল, কি রে সুদেব, কি হয়েছে? গরুটার চোখ দুটো দেখ। সবাই গরুর চোখের দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে গেল। ওরা দেখল গরুটার চোখ দুটো যেন ঠিক গরুর নয়। দেহটা গরুর, কিন্তু চোখ দুটো যেন মানুষের চোখ। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি দেখছো তোমরা ওখানে? বুড়ির প্রশ্নে সবাই চমকে পিছনে ফিরে তাকালো। বুড়ি ওদের সামনেই দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটের কোণে ফুটেছে একটা ক্রূর হাসি। দলের মধ্যে থেকে একজন বলল, তুমি মহাদেবকে? কি? আমি মহাদেবকে গরু বানিয়ে দিয়েছি? হ্যাঁ বাছারা, ঠিকই বলেছ তোমরা। কি আর করবো বলো? ওই বেটার ছেলে নেশাখোর মহাদেবটা আমার কৃষ্ণাকে চুরি করতে এসেছিল, তাই আমি ওকে বুড়ির কথা শুনে কেউ আর সেখানে চুপ করে বসে থাকতে পারল না। ভয় পেয়ে সকলে সেখান থেকে পালিয়ে এলো। ফিরে এসে গ্রামবাসীদের সব কথা জানানো হলো। গ্রামের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হলো। এরপর থেকে দিনের বেলাতেও কেউ আর
বুড়ির বাড়ির ধারের কাজ পর্যন্ত আসতো না। প্রচার হয়ে গেল এই বুড়ি মানুষ নয়, এ ডাইনি। একসময় যে কারোর বউ ছিল, সে নিজে তার সংসারটাকে গিলে এখন ডাইনিতে পরিণত হয়েছে। অনেকে তো তাকে ডাইনি বউ বলেও আখ্যা দিয়েছে, আবার কেউ কেউ বলে ডাইনি বুড়ি। কিন্তু প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি এই ভয়ঙ্কর আর আতঙ্কগ্রস্ত গ্রামটার মধ্যে একটু স্বস্তির আলো এনে দিল এক তান্ত্রিকের আগমন। শোনা গেল তিনি নাকি ত্রিকালদর্শী, মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই নাকি তিনি বলতে পারেন। গ্রামের সকলেই সাহায্যের জন্য তার কাছে গেল। ওই ডাইনি বুড়ির কিছু একটা করার প্রয়োজন। সেদিন তান্ত্রিক গ্রামের বুড়ো বটগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যানে নিমগ্ন ছিল। গ্রামবাসীরা তার কাছে যেতেই তিনি চোখ বন্ধ অবস্থাতেই বললেন, আয়, আমি জানতাম তোরা আসবি। আয় আমার কাছে বস তোরা। একজন হাত জোর করে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি জানতেন আমরা আসবো? হ্যাঁ রে, আমি জানতাম। তোদের উদ্ধার করতেই তো আমি এখানে এসেছি রে। বাবা, আপনি যখন সবই জানেন তাহলে বলুন, এই ডাইনি বুড়ির হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? ওর জ্বালায় যে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, কালো জাদু করে। গ্রামের একজনকে তো একেবারে গরু বানিয়ে রেখে দিয়েছে। কিভাবে সম্ভব এগুলো? আপনি এর একটা বিহিত করুন বাবা। ভয় পাস না, আমি তো এসে গেছি, আর তোদের কোনো ভয় নেই। তবে শোন, ওই বুড়ি আসলে কোনো সাধারণ মানুষ নয়, ও একজন তন্ত্র সাধিকা। এখান থেকে অনেক দূরের একটা গ্রামে সে আর তার স্বামী থাকত। সেখানে সে তন্ত্র সাধনার জন্য গ্রামের সুন্দরী যুবতীদের বলি দিত, তারপর রক্ত পান করত যাতে সে নিজের যৌবনকে ধরে রাখতে পারে বহু বছর। কিন্তু একদিন তার এই কুকীর্তির কথা ফাঁস হয়ে যায়। গ্রামবাসীরা তাকে পরিবার সমেত গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তখন আমি ওই গ্রামেই থাকতাম। সমস্ত ঘটনা আমি নিজের চোখে দেখেছি। তাকে খুঁজেছি আমি বহু বছর, কিন্তু তারা যে এই গ্রামে এসে বসবাস শুরু করেছে তা আমি এতদিন জানতাম না। এখানে এসেও সে তন্ত্র সাধনা শুরু করেছিল। একদিন সে খবর পায় যে পাশের গ্রামে তার গুরুদেব এসেছে, যার কাছে সে তন্ত্রবিদ্যা শিখেছে। সে তার মেয়েকে নিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করতে যায়। গুরুদেব তখন যজ্ঞ করছিলেন। বাচ্চাটি খেলতে গিয়ে তার যজ্ঞের একটি উপকরণের ওপর পা দিয়ে দেয়, আর তখনই গুরুদেব ক্রুদ্ধ হয়ে তাকে তার তন্ত্রের দ্বারা গরুতে রূপান্তরিত করে, আর তার মাকে বলে যে যদি কোনো মানুষকে সে গরু বানাতে পারে, তার মেয়ের জায়গায় আনতে পারে, তবে তার মেয়ে এই জীবন থেকে চিরতরে মুক্তি পাবে। হ্যাঁ, কথাগুলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এক ভয়ানক তন্ত্র শক্তির অধিকারী ছিল ওই বুড়ির গুরুদেব, আর সেই শয়তানি শক্তি কিছুটা ধারক হয়েছিল এই বুড়িও। তবে মেয়েকে মুক্তি দেওয়ার জন্য একটি বিশেষ গুণাগুণ সম্পন্ন মানুষের খোঁজে এই বুড়ি এতকাল ছিল। মহাদেবের মধ্যে সেই গুণাগুণগুলো সে দেখতে পেয়েছিল। মহাদেবকে আগেও অনেকবার সে নিজের তন্ত্রমন্ত্রের দ্বারা বশ করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হয়েছে। কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটেছে সেই ক্রিয়ায়। আর এদিকে মেয়ের বয়স যাতে না বাড়ে সেই কারণে সে গ্রামের ছোট বাচ্চাদের ধরে বলি দিত, আর তারপর তার দেহগুলো নিজের বাড়ির উঠোনে পুঁতে দিত। তাই তাদের মৃতদেহগুলো কোনোদিনও তোরা খুঁজে পাসনি। আর একটা কথা তোদের জানিয়ে রাখা ভালো, তার এই সমস্ত কীর্তিকলাপের কথা তার স্বামী সমস্তটাই জানত। সে বড় ভালো মানুষ ছিল। বহুবার চেষ্টা করেছিল তার স্ত্রীকে এই কাজ থেকে সরিয়ে আনার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। একদিন সে নিজের স্ত্রীকে বলে যে গ্রামের সবাইকে সব কথা জানিয়ে দেবে, কিন্তু তার স্ত্রী তাকে জানায় যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে সে তাকেও শেষ করে দিতে দ্বিধাবোধ করবে না। কিন্তু তার মেয়ে যে তার গুরুদেবের অভিশাপে একটা গরুতে পরিণত হয়েছে,
সে কথা তার স্বামী জানত না। ওই বুড়ি তার স্বামীকে জানিয়েছিল যে তার মেয়েকে সে মামার বাড়িতে পাঠিয়েছে, কিন্তু সত্যটা কখনো ধামাচাপা থাকেনি। এক সময় সবটা জানতে পেরে যায় সে, আর তখনই ওই ডাইনি তার তন্ত্রের দ্বারা তাকে অসুস্থ করে। রক্ত বমি করতে করতে মারা যায় সে। এই পর্যন্ত বলে তান্ত্রিক থামলেন। গ্রামবাসীদের মধ্যে একজন বললেন, তাহলে বাবা, আমরা কি কোনোদিন এই ডাইনির হাত থেকে রক্ষা পাবো না? পাবি রে পাবি। আমি যখন এসে গেছি, ওই ডাইনির হাত থেকে এই গ্রামকে আমি রক্ষা করবই। ওকে অনেক দিন ধরে আমি খুঁজছি। তবে এই কাজে আমার তোদেরকেও প্রয়োজন। তোদের সাহায্য ছাড়া কিন্তু আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কে রে, তোরা পারবি তো করতে? ভয় পাবি না তো? নিশ্চয়ই পারুম আমরা। আপনি যা যা করতে কইবেন আমরা তাই করুম। আপনি শুধু ওই ডাইনির হাত থেকে আমাকে বাঁচান। তবে শোন, আগামী অমাবস্যায় আমি ওই ডাইনির নিধন যজ্ঞে বসব। তোদের মধ্যে কয়েকজন আমার সঙ্গে থাকবি। আমি তোদের সেই যজ্ঞের ছাই দেব। সেটা নিয়ে গিয়ে তোরা ওই বুড়ির বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি। আর ওর গরুটাকে আমার কাছে কোনোভাবে নিয়ে আসতে হবে। পারবি তো? হ বাবা, আমরা পারুম পারুম, আমাকে তো পারতেই হইব। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এনে দেব। তবে বেশ বেশ, এবার তোরা বাড়ি যা। এবার আমি ধ্যানে বসবো। যথারীতি এগিয়ে এলো সেই অমাবস্যার রাত। তান্ত্রিক এক ভয়ানক যজ্ঞ শুরু করলেন। বেশ কিছুক্ষণ চলল মন্ত্রপাঠ, আর তার সঙ্গে যজ্ঞের আগুনে মরা কাকের রক্ত বিসর্জন। যজ্ঞ শেষে তিনি একটা লাল কাপড়ে সেই যজ্ঞকুণ্ডের ছাই বেঁধে গ্রামবাসীদের হাতে দিয়ে বললেন, এই নে, যা যা বলেছিলাম মনে আছে তো? হ বাবা, আমাকে সব মনে আছে। বেশ, তবে যা তোরা। তার শোন, এই ছাই থেকে তোরা প্রত্যেকে নিজেদের কপালে একটা করে তিলক এঁকে নে। যদি পথে ডাইনি তোদের দেখতে পায়, সে কোনো ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকের কথা মতো তারা রওনা দিল বুড়ির বাড়ির উদ্দেশ্যে। অমাবস্যার রাত, চারিদিকে নিস্তব্ধতা। গ্রাম যেন থমকে আছে। তান্ত্রিকের নির্দেশ অনুসারে গরুটিকে আনা হয়েছে নদীর তীরে একটি পুরনো শ্মশানে, যেখানে আগে থেকে গুরুদেব তার তন্ত্র সাধনা করছিলেন। তান্ত্রিক ধূপ, দীপ, চন্দন, রক্তকমল আর কুঠারের সাহায্যে প্রস্তুত করলেন এক বিশেষ যজ্ঞমণ্ডল। মন্ত্রোচ্চারণ শুরু হলো, আর তার সঙ্গে হাওয়া ভারী হয়ে উঠল। আকাশে বিজলির ঝলকানি, অদ্ভুত শব্দ, যেন আত্মারা কেঁদে উঠছে। এখন তার প্রধান উদ্দেশ্য গরুর ভেতর থেকে মানবাত্মা বের করা। তান্ত্রিক চোখ বন্ধ করলেন। এই কর্ম এমনই যেখানে আত্মা প্রবেশ করে, তবে ফিরে আসার পথ খোলা থাকে না। আত্মা ফিরে আসলে অন্য কারোর প্রাণ যায়। তান্ত্রিক তার মন্ত্রোচ্চারণ শুরু করলেন। গ্রামবাসীরা চারপাশে বিস্ফারিত নেত্রে দেখে চলল সেই ক্রিয়া। কিসের একটা মন্ত্র যেন তিনি ওই গরুটির দেহে প্রবেশ করালেন, যেন কোনো মানব আত্মা প্রতিস্থাপন করছেন ওই গরুটির দেহে। গরুটির চোখ দুটো কাঁপতে লাগলো, শরীর কাঁপছে, যেন কেউ ভেতর থেকে বাইরে বের হতে চাইছে। তীব্র আর্তনাদে একসময় গরুটি লুটিয়ে পড়ল, আর মুহূর্তেই একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো। ধোঁয়ার কুণ্ডলীটা বাতাসের সাথে মিশে একেবারে অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিক চোখ খুললেন, তারপর বললেন, আমার কাজ শেষ। এবার এই গরুটিকে যথাস্থানে রেখে এসো। মহাদেবের আত্মা মুক্ত হয়েছে, তাকে তোমরা যথাসময় গ্রামে আবার দেখতে পাবে। কিন্তু মহাদেবের আত্মাকে মুক্ত করতে গিয়ে আমাকে আরেকজনের প্রাণ বলি দিতে হলো। অবশ্য এসবই ওই বৃদ্ধার কৃতকর্মের ফল।
যা তাকে ভোগ করতেই হবে। ওই ওপরে যিনি বসে আছেন তার আর ওই বৃদ্ধার মাঝে আমি কেবলমাত্র একটি মাধ্যম। তান্ত্রিক থামল। গ্রামবাসীরা তখন কিছু বুঝতে পারল না। কিন্তু পরদিন সকাল হতেই সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে গেল সকলের কাছে। মহাদেবকে গ্রামেরই একটি ফাঁকা প্রান্তর থেকে উদ্ধার করে কয়েকজন গ্রামবাসী। ভোরের দিকে তারা চাষাবাদের কাজের জন্য নিজের খেতে যাচ্ছিল। তখনই মহাদেবকে অজ্ঞান অবস্থায় পায় তারা। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বৃদ্ধার মেয়ে যে এতদিন অভিশপ্ত ছিল, তার মুক্তি ঘটার পর সেও মারা যায়। দুঃখে কষ্টে সেই রাতেই বৃদ্ধা একা কোথাও চলে যায়, আর ফিরে আসে না। তাকে আর এরপর থেকে গ্রামে দেখা যায়নি। কেউ বলে সে আত্মাহুতি দিয়েছে নিজের ইচ্ছায়। কেউ বলে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে সেটা বুঝতে পেরে সে নাকি ভগবানের আদেশ মেনে নিয়েছে। গ্রামে শান্তি ফিরে এসেছে, আতঙ্ক চলে গেছে, কিন্তু আজও সেই বৃদ্ধার বাড়িটা রয়ে গেছে। আর সেখান থেকে আজও রাতের বেলায় শোনা যায় গরুর দীর্ঘশ্বাসের শব্দ আর এক বৃদ্ধার কান্না। শুনলেন ডাইনি বউ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, গ্রামের নেশাখোর এবং মাতাল চরিত্র মহাদেবকে বুড়ির বাড়িতে গিয়ে তার গরু চুরি করার জন্য চ্যালেঞ্জ কে ছুঁড়ে দিয়েছিল? অবশ্যই সঠিক উত্তরটি আপনার নামের সঙ্গে আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর দিয়েছিলেন বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ প্রধান, সিংহেরহাট থেকে প্রতীক, ব্যাঙ্গালোর থেকে মীনাক্ষী তালুকদার, শরৎ কলোনি এয়ারপোর্ট থেকে পঙ্কজ, সুন্দরবন থেকে রনি দাস, দত্তপুকুর থেকে বর্ষাশীল, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, ধনিয়াখালী থেকে টিঙ্কু চৌধুরী, ফুলিয়া থেকে অজয় সরকার, আমেদাবাদ থেকে শেখ মেহরাজ, কৃষ্ণনগর থেকে রিপন বিশ্বাস, কোলাঘাট থেকে সুপ্রীতি সামন্ত, রাজস্থানের কোটা থেকে সলমান। এছাড়া কমেন্ট করেছেন রাজস্থান থেকে সুস্মিতা রয়, বনগাঁ থেকে আশা রায় এবং হাওড়া জেলা থেকে অর্পিতা। এছাড়াও অনেকেই সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন, কিন্তু কেউ নাম লিখতে ভুলে গেছেন অথবা আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি লিখতে ভুলে গেছেন। আমাদের আজকের গল্পের প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে শুনছেন সেটি মেনশন করে লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।